আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সোহেল একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছে আমি মোহাম্মদ সোহেল রানা, বিএসসি অনার্স অধ্যয়নরত পদার্থবিজ্ঞান। আজকে আমি আপনাদের সামনে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। তো আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এই অধ্যায়টাতে কি কি আলোচনা করব বা এই ক্লাসে আমরা কি কি আলোচনা করব এই সম্পর্কে আমরা সাইড নোট করে রাখছি। প্রথমে আমরা দেখব যে আলোর প্রতিফলন, অর্থাৎ আলোর প্রতিফলনটা কাকে বলে। তারপরে আমরা দেখব আলোর প্রতিফলনের প্রকারভেদ, অর্থাৎ আলোর প্রতিফলন কত প্রকার। এরপরে আমরা দেখব অর্থাৎ নিয়মিত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলন কাকে বলে। এরপরে দেখব আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, আপতন বিন্দু, অবিলম্ব এবং প্রতিফলন কোণ। তারপরে দেখবো আমরা প্রতিফলনের নিয়ম। এই পর্যন্ত আমাদের হচ্ছে আলোর প্রতিফলন সম্পর্কিত আলোচনা হবে। তারপরে যেটা আসবে এটা আসবে হচ্ছে আমাদের দর্পণ সম্পর্কিত আলোচনা। তাহলে প্রথমে আমরা যাব যে আলোর প্রতিফলন কাকে বলে। তাহলে এখানে আমি একটু লিখে রাখছি যে আলোর প্রতিফলন আমরা কাকে বলবো বা আলোর প্রতিফলন কাকে বলে। যে আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায়, তখন কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, একে আমরা বলি আলোর প্রতিফলন। অর্থাৎ একটা মাধ্যম থেকে আলো যখন আরেকটা মাধ্যমে প্রবেশ করবে, এই সময় যদি কোনো প্রতিফলক পৃষ্ঠে আলোক রশ্মিটা বাধা পায়, তাহলে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এইটাকে আমরা বলি আলোর প্রতিফলন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব আলোর প্রতিফলন কত প্রকার। তাহলে আলোর প্রতিফলনটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলনটা এখন কাকে বলে এবং অনিয়মিত প্রতিফলন কাকে বলে এটা সম্পর্কে আমরা জানবো। নিয়মিত প্রতিফলনের বেলায় বলছে যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি কোনো মসৃণ তলে আপাতিত হয়ে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরালে থাকে, তাহলে তাকে আলোর নিয়মিত প্রতিফলন বলা হয়। তাহলে আলোর নিয়মিত প্রতিফলনটা ঘটবে মসৃণ তলে। এখন আসো মসৃণ তলটা আসলে আমরা বলতে কি বুঝি, যে তলটা কি হবে সমান হবে, যেখানে কোনো খাত থাকবে না, সেটাকে আমরা বলবো মসৃণ তল। তাহলে আমরা আলোর নিয়মিত প্রতিফলনের চিত্রটা যদি একটু দেখি, যেখানে ধরে নেই আমি এম আর এম প্রাইম একটা হচ্ছে মসৃণ তল। তাহলে এম এবং এম প্রাইম একটা হচ্ছে মসৃণ তল। এখানে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি হচ্ছে আপাদিত হচ্ছে। তাহলে আপাদিত হওয়ার পর এখন কি হবে, প্রতিফলন ঘটবে। তাহলে এই যে প্রতিফলিত রশ্মিগুলো, এই প্রতিফলিত রশ্মিগুলো যদি পরস্পর সমান্তরালে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো আলোর নিয়মিত প্রতিফলন। এখন আসলে আমরা সমান্তরাল বলতে কি বুঝি? সমান্তরাল বলতে বুঝি এই যে এই দুইটা রশ্মি, এই দুইটার মধ্য রশ্মির মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বটা কি হবে পরস্পর সমান হবে। অর্থাৎ এইখানে যে দূরত্বটা, এই দূরত্ব এবং এই দূরত্ব পরস্পর সমান হবে। আবার এই রশ্মি থেকে এই রশ্মির মধ্যকার দূরত্বটাও সমান হবে। এখন এই যে এই রশ্মিগুলো আপাতিত হচ্ছে, এই চিহ্ন মানে কি? এই চিহ্ন মানে হচ্ছে এদিকে রশ্মিগুলো কি হচ্ছে আপাতিত হচ্ছে। তাহলে এই রশ্মিগুলো আপাতিত হওয়ার পরে, এখানে আপাতিত হওয়ার পরে দেখো প্রতিফলিত হওয়ার পরে পরস্পরের কি আছে সমান্তরালে আছে। তাহলে এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো আলোর নিয়মিত প্রতিফলন। আচ্ছা, এরপরে আমরা আসবো কি অনিয়মিত প্রতিফলন। অর্থাৎ অনিয়মিত প্রতিফলনটা কাকে বলে? বলছে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি কোনো মসৃণ অমসৃণ তলে আপাতিত হয়ে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরালে না থাকে, তাহলে আলোর এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো অনিয়মিত প্রতিফলন। তাহলে আমরা নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে দেখছিলাম ওখানে আমার যে তলটা প্রয়োজন হবে সেটা হচ্ছে মসৃণ তল, আর অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমার কি হবে অমসৃণ তলে আপাতিত হবে এবং আপাতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলো কি হবে পরস্পর আর সমান্তরালে থাকবে না, তখন আলোর এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো অনিয়মিত প্রতিফলন। এর চিত্রটা কি হবে একটু দেখি আমরা। আমি ধরে নিলাম এটা এম এবং এম প্রাইম একটা অমসৃণ তল, ঠিক আছে, এটা একটা অমসৃণ তল। আচ্ছা, এখানে দেখো কোন একটা বিন্দু থেকে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কি হচ্ছে এই অমসৃণ তলে আপাতিত হচ্ছে। এখন এই যে অমসৃণ তলে আপাতিত হচ্ছে, এই আপাতিত রশ্মিগুলো আবার কি হবে প্রতিফলিত হওয়ার পর আর এরা কি হবে না পরস্পর সমান্তরালে থাকবে না, অর্থাৎ অসমান্তরাল হবে। দেখো এখানে যেটা হবে, এখান থেকে আলোক রশ্মিটা আমি ধরে নিলাম এদিকে গমন করবে, আবার এখান থেকে আলোক রশ্মিটা কি হবে এদিকে যাবে, আবার এখানে যেটা আপাতিত হবে সেটা এদিকে যাবে।
তাহলে দেখো এই যে একটা চিত্র আমার হয়েছে, এই চিত্রটা হচ্ছে অনিয়মিত প্রতিফলনের একটা রশ্মি চিত্র, এবং এই ক্ষেত্রে আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অমসৃণ তল। তাহলে আচ্ছা, এরপরে আমরা আসবো যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দু, অভিলম্ব, আপতন কোণ এবং প্রতিফলন কোণ। অর্থাৎ আমাদের এই যে 3 নাম্বার পর্যন্ত আমরা অলরেডি শেষ। তাহলে আমরা পরের যে স্টেপগুলো আছে এগুলো আমরা জানবো। তাহলে আমি এক্ষেত্রে আমি পুরোটা দেখো। আচ্ছা, এখন আমরা দেখব 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি ছিল আমার? আপাতিত রশ্মি। তাহলে এখন আপাতিত রশ্মি কাকে বলে, প্রতিফলিত রশ্মি কাকে বলে, আপতন বিন্দু কাকে বলে, অভিলম্ব কাকে বলে, আপতন কোণ কাকে বলে এবং প্রতিফলন কোণ কাকে বলে। 4 থেকে 7 নাম্বার পর্যন্ত এই চারটা আমরা একটা চিত্র থেকে দেখব, এবং এই চারটা যদি আমরা মনে রাখতে না পারি তাহলে আমরা এই যে প্রতিফলনের যে সূত্র আছে এইটা আমরা মনে রাখতে পারবো না। তাহলে প্রথমে আমরা দেখব বা আপাতিত রশ্মি কাকে বলে। তাহলে আমি এখানে ধরে নিলাম এম এবং এম প্রাইম একটা মসৃণ তল। তাহলে এই এম এবং এম প্রাইম মসৃণ তলের ও বিন্দুতে পি থেকে একটা আলোক রশ্মি এসে কি হচ্ছে? আপাতিত হচ্ছে। ঠিক আছে, এই বিন্দুটা আমি ধরে নিলাম পি। তাহলে পি থেকে আলোক রশ্মিটা আপাতিত হয়ে কি হবে? এখানে দেখো মসৃণ তলে, তাহলে এখানে কি হবে? আবার প্রতিফলন ঘটবে আলোর। তাহলে আমি ধরে নিলাম এটা আর পথে প্রতিফলিত হয়ে ফিরে গেল। এখন অর্থাৎ ও বিন্দু থেকে একটা লম্ব আর্ক করলাম, সেটা হচ্ছে এন একটা অভিলম্ব। তাহলে দেখো এই চিত্রের ক্ষেত্রে আমরা কোনটা আপাতিত রশ্মি, কোনটা প্রতিফলিত রশ্মি, কোনটা অভিলম্ব, কোনটা আপতন কোণ এবং কোনটা প্রতিফলন কোণ, এই সম্পর্কে এই চিত্র থেকে আমরা ক্লিয়ার হব। তাহলে দেখো যে রশ্মিটা আপাতিত হচ্ছে, অর্থাৎ এই যে এম এম প্রাইম তলের ও বিন্দুতে আপাতিত হচ্ছে, সেটা হবে আপাতিত রশ্মি। অর্থাৎ এই যে পি, ওটা হচ্ছে আপাতিত রশ্মি। তাহলে আমরা যখন এর সংজ্ঞাটা লিখবো কিভাবে লিখবো? যে যে আলোক রশ্মিটা কোনো মসৃণ তলে আপাতিত হয় সেই রশ্মিটাকে আমরা বলবো আপাতিত রশ্মি। এরপরে আসে আমাদের প্রতিফলিত রশ্মি, অর্থাৎ কোন আপাতিত রশ্মি আপাতন বিন্দুতে আপাতিত হয়ে যে রশ্মিটা প্রতিফলিত হয়ে ফিরে যায় সেটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। তাহলে চিত্রে এই যে ও আর, এটা হচ্ছে আমার কি? প্রতিফলিত রশ্মি। তাহলে এটা হলো প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে আমার আপাতিত রশ্মি। আপাতিত রশ্মি। এরপরে এবং এখানে দেখো অভিলম্বটা আসলে কি? এই যে এম এবং এম প্রাইম একটা তল নিছি আমি, এই তলের উপর যে আমি একটা লম্ব কল্পনা করছি সেটা হচ্ছে ও এন। এই ও এনটা হচ্ছে আমার অভিলম্ব। তাহলে এটা আমার কি হবে? অভিলম্ব। অভিলম্ব। আচ্ছা, এখন আসে আপাতন কোণ। ঠিক আছে, তাহলে এখন দেখো আপাতন কোণ 7 নাম্বারটা, যে আপাতন কোণ কাকে বলবো? যে আপাতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমরা বলবো আপাতন কোণ। তাহলে আবার দেখো যে আপাতিত রশ্মি অর্থাৎ পিও, এটা হচ্ছে আপাতিত রশ্মি, অভিলম্বটা হচ্ছে আমার ও এন। এই ও এন এর সাথে যে কোণ তৈরি করবে এই কোণটাকে আমরা বলবো আপাতন কোণ। তাহলে এই চিত্রে আমি যদি পি ও এন, এটা হচ্ছে আমার আপাতন কোণ। তাহলে আপাতন কোণকে প্রকাশ করা হয় আই দ্বারায়। তাহলে প্রদত্ত চিত্রে আমার তাহলে প্রথম থেকে আবার যাই যে আপাতিত রশ্মি। তাহলে পি ও সমান হচ্ছে আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি ও আরটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ও এনটা হচ্ছে আমার অভিলম্ব, ও এন সমান অভিলম্ব। আচ্ছা, এরপরে আসে আমার কি? আপাতন কোণ। তাহলে আমরা আপাতন কোণটা কাকে বলবো? আপতন কোণ। আপতন কোণ। দেখো আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে, আপাতিত রশ্মি অভিলম্বের সাথে
সাথে যে কোণ তৈরি করে তাকে আপাতন কোণ বলা হয়। আপাতন কোণ বলে। তাহলে দেখো এই সংজ্ঞা অনুসারে আমি চিত্র থেকে আমি আপাতন কোণটা কি করব, তাহলে আপাতন কোণ যে চিত্রে তাহলে পিও এন সমান আপাতন কোণ আই। আপাতন কোণ সমান কি হবে আমার ছোট হাতের আই। এখন কিন্তু এটা কিন্তু আমার আপাতন কোণ নয়, তার মানে এই কোণটা আমার আপাতন কোণ হবে না। আপাতন কোণ কোনটা হবে, এটা হবে আপাতন কোণ। আচ্ছা, এরপরে আমরা আসবো কি প্রতিফলন কোণ। এই যে এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আমরা প্রতিফলন কোণটার সঙ্গে আমরা কি লিখবো, যে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমরা বলি প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলন কোণকে প্রকাশ করা কি দ্বারা, স্মল আর আর দ্বারাই। ঠিক আছে, তাহলে প্রতিফলন কোণকে প্রকাশ করবে কি দ্বারা, স্মল আর আর দ্বারাই। তাহলে সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা হবে যে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা তৈরি করতেছে সেই কোণকে আমরা বলবো প্রতিফলন কোণ। তাহলে এই চিত্রে আমার প্রতিফলন কোণটা কি হবে, তাহলে আমি এখানে আর প্রতিফলন কোণের সংজ্ঞাটা লিখে দেবো না, সংজ্ঞাটা আমি বলে দিলাম যে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করতেছে সেটাকে আমরা বলবো প্রতিফলন কোণ। তাহলে এই চিত্রে এন ও আর এইটা হচ্ছে প্রতিফলন কোণ, এটা কিন্তু প্রতিফলন কোণ নয়। তাহলে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ তাহলে চিত্রে কি হবে, এন ও আর সমান হচ্ছে প্রতিফলন কোণ সমান স্মল আর আর। ঠিক আছে, এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার প্রতিফলনের নিয়ম 8 নাম্বারটা। তাহলে এরপর আমরা কি করব, 8 নাম্বারটা আমরা দেখব যে প্রতিফলনের নিয়ম। আচ্ছা, আমরা একই চিত্র থেকে কি করব, আলোর প্রতিফলনের যে নিয়মটা আছে এই নিয়মটা বা আলোর প্রতিফলনের যে সূত্রটা আছে, অর্থাৎ আমরা নিয়মও বলতে পারি সূত্রও বলতে পারি, যে আলোর প্রতিফলনের যে নিয়মটা আছে সেই নিয়ম অথবা প্রতিফলনের সূত্র সম্পর্কে আলোচনা করব। যে আলোর প্রতিফলনের সূত্র হচ্ছে দুইটা। প্রথম সূত্র দেখো, প্রথম সূত্র হলো আমার প্রথম সূত্র, যে প্রথম সূত্রটা দেখো, আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে এবং একই বিন্দুতে অবস্থান করবে। তাহলে প্রথমটা কি বলছে আমার, আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুর উপর অঙ্কিত অভিলম্ব একই বিন্দুতে অর্থাৎ একই সমতলে একই বিন্দুতে অবস্থান করবে। এটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর কি হবে, সমান হবে। তাহলে আমরা প্রথম সূত্রটা আগে লিখি, যে আপাতিত রশ্মি আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে এবং একই বিন্দুতে অবস্থান করবে। তাহলে আমরা এই সংজ্ঞার সাথে একটু চিত্রটা মিল করে নিই। দেখো, প্রথমে বলছে আপাতিত রশ্মি, তার মানে পিও প্রতিফলিত রশ্মি ও আর, এবং আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব, তার মানে এটা হচ্ছে আপাতন বিন্দু। এই আপাতন বিন্দুতে বিভেদ তল, এটা একটা হচ্ছে বিভেদ তল এম এবং এম প্রাইমটা হচ্ছে বিভেদ তল। এই বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব অর্থাৎ ওএন একই সমতলে এবং একই বিন্দুতে অবস্থান করবে, অর্থাৎ এই বিন্দুতে অবস্থান করতেছে। এটা গেল আমার প্রথম সূত্র। এরপর আছে আমার
দ্বিতীয় সূত্র। তাহলে দ্বিতীয় সূত্রটা কি বলছিল? আপাতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। অর্থাৎ কোণ I ইজ ইকুয়াল কোণ R। তার মানে এই কোণের যে মানটা হবে, আমার এই কোণের যে মানটা হবে, আমার এই যে এই কোণের মানও একই হবে। অর্থাৎ আপাতন কোণ এবং হচ্ছে প্রতিফলন কোণের মান পরস্পর সমান হবে। অর্থাৎ আপাতন কোণটা যদি আমার 40 ডিগ্রি হয়, প্রতিফলন কোণ হবে 40 ডিগ্রি। ঠিক আছে, আমরা পরবর্তীতে দর্পণ সম্পর্কে আলোচনা করব। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি।